আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতরের খাবার কতটা সস্তায় তৈরি করা যায়। অর্থাৎ এখন আমরা ম্যাক্সিমাম কবুতর শৌখিনে কিন্তু কবুতর ব্রিডিংয়ে দিয়ে দিয়েছি, বা যখন আমরা কবুতর রেস্টে রাখি, কবুতর উড়াই, এই সময় কিন্তু প্রত্যেকটা সময় ভিত্তিক কবুতর আলাদা আলাদা রেশিওতে খাবার তৈরি করতে হয় কবুতরের জন্য। তো কবুতরের যে খাবারের ফর্মুলেশনটা হওয়া উচিত, এর মধ্যে অবশ্যই ব্যালেন্স করার জন্য শর্করা এবং প্রোটিন এবং তেল জাতীয় এই তিনটা যে উপাদান, এই তিনটা উপাদান অবশ্যই সামঞ্জস্যভাবে বা অনুপাত ঠিক রেখে তৈরি করতে পারলে সেক্ষেত্রে খরচটাও যেমন তুলনামূলক কমে আসবে, পাশাপাশি আপনার খাবারটা ব্যালেন্স হবে। সেদিকে যদি আলোকপাত করি এবং খাবার যদি তৈরি করার ক্ষেত্রে প্রথমেই শর্করা আইটেমের দিকে বলি, সেক্ষেত্রে আমরা যখন কবুতরকে ব্রিডিংয়ে দিব সেক্ষেত্রে শর্করা কোনোভাবেই 70-এর উপরে দেওয়া উচিত হবে না, 70% যথেষ্ট। সেক্ষেত্রে শর্করা আইটেম কী কী সেটা আমাদের আগে জানতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, ভুট্টা, ধান এবং বাজরা। যখন আমরা ব্রিডিংয়ে কবুতর দিব তখন এই শর্করা আইটেম থেকে ধানটা কম্পারেটিভলি কমিয়ে দিব, আর যদি না দিই তাতেও কোনো আপত্তি নেই। গম এবং বাজরার পরিমাণটা বেশি রাখবো, ভুট্টা তুলনামূলক কিছুটা কম রাখবো। কারণ হচ্ছে এই সময় কবুতর বাচ্চাকে খাওয়ায়, যার কারণে ছোটো দানার খাবার বা যে দানাগুলো সহজে তার পাকস্থলী থেকে বের হয়ে আসতে সহজ হয়, এই জাতীয় খাবারের প্রতি বিশেষ লক্ষ্য দিতে হবে। আর যদি আপনি খাবার খরচ কমাইতে চান সেক্ষেত্রে যেটা করবেন যে এখানে উড়াল কবুতর বা আপনার যেগুলো হচ্ছে রেস্টের কবুতর, এদেরকে আপনি শর্করা আইটেমটা 75% পর্যন্ত বাড়া দিতে পারেন। সেক্ষেত্রে আপনি বাজরার দামটা যেহেতু বেশি বাজারে কম্পারেটিভলি অন্যান্য শর্করা আইটেমের তুলনায়, সেক্ষেত্রে বাজরাটা কম দিয়ে ধান, গম এবং হচ্ছে আপনি ভুট্টার উপরে পরিমাণটা বেশি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার শর্করা আইটেমটাও যেমন ব্যালেন্স হলো, অন্যদিকে আপনার খরচটাও কিন্তু মিনিমাইজ হয়ে গেল। এরপর হচ্ছে প্রোটিন আইটেম। প্রোটিন আইটেম কবুতরের ব্রিডিং টাইমে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এটার পরিমাণ যেন কম্পারেটিভলি বেশি হয়। কারণ প্রোটিন হচ্ছে যখন মাসেল গেইন করে কবুতরের, অর্থাৎ মাংস বর্ধিত হয় বা গ্রোথ টাইমে থাকে একটা কবুতর, সেই সময় কিন্তু প্রোটিনের আইটেমটা বেশি দিতে হয় পরিমাণে। এবং একইভাবে যখন কবুতর মল্টিংয়ে থাকে এই সময়ও কিন্তু প্রোটিনের আইটেমটা বাড়াতে হয় খাবারের খাদ্য তালিকায়। সেক্ষেত্রে মল্টিংটাও যেমন ভালো হয়, আর যখন বাচ্চা থাকে ব্রিডিংয়ে তখন বাচ্চার গ্রোথ রেটটা ভালো আসে। তো প্রোটিন জাতীয় শস্য বলতে যেগুলো ডাল জাতীয় শস্য আছে সবই হচ্ছে প্রোটিন জাতীয় শস্য। ডাল জাতীয় শস্যের মধ্যে আছে ছোলা, ডাবলি, রেজা, মুগ, বিভিন্ন ধরনের মটর, অন্যান্য ডাল যা আছে সবই হচ্ছে প্রোটিনের সর্বোত্তম উৎস। এখন আমাদের কবুতর যদি ব্রিডিংয়ে থাকে সেক্ষেত্রে আমরা ছোলাতে প্রাধান্য দিব। ছোলা, রেজা, মুগ, অন্যান্য মটর যেগুলো আছে এগুলাতে যদি একটু ফোকাসটা বেশি দিই, দেখা যাবে কম্পারেটিভলি দাম একটু বেশি পড়লেও খাবারের মানটা কিন্তু ভালো থাকবে। কারণ এই সব আইটেমগুলো কবুতরের তার বাচ্চাকে খাওয়াতে অনেক সহজ হয়, প্লাস হচ্ছে এতে প্রোটিন পার্সেন্টেজটাও বেশি থাকে। আবার পরোক্ষভাবে যখন আপনি উড়াল কবুতর বা হচ্ছে রেস্টের যে কবুতর তাদের যখন প্রোটিনটা তৈরি করবেন বা দিবেন, তখন ছোলার দাম যদি বেশি হয়ে থাকে, মুগ ডালের দাম যদি বেশি হয়ে থাকে, এগুলো কম্পারেটিভলি কমিয়ে দিবেন, একদম সীমিত দিবেন বা প্রয়োজন হলে দিলেন না। কিন্তু অন্যান্য আইটেম যেমন রেজা বা মটরের যে আইটেমগুলো একটু কমে পাওয়া যায়, ডাবলি, এগুলো কম্পারেটিভলি একটু বাড়িয়ে দিলেন, সেক্ষেত্রে প্রোটিনটাও আপনার ব্যালেন্স হলো। সেক্ষেত্রে আপনি যদি ওরাল কবুতরের জন্য প্রোটিন তৈরি করেন বা রেস্টের কবুতরের জন্য সর্বোচ্চ যদি দেন 18 থেকে 20% সর্বোচ্চ। আর যদি একান্তই রেস্টে থাকে, সিজন ডাল থাকে, ডাল বলতে হচ্ছে বর্ষাকাল না, যখন হচ্ছে আমাদের ড্রাই পিরিয়ড থাকে, কবুতর মল্টিংয়ে থাকে না, স্বাভাবিক রেস্টে থাকে, তখন এটা 15%ও নিয়ে আসতে পারেন বা তারও নিচে নিতে পারেন, সমস্যা নেই। তবে যখন কবুতরের মল্টিং হয় ওই সময় কিন্তু প্রোটিনটা অবশ্যই বাড়াতে হবে। সেই সময় কার্পণ্য করা যাবে না, খরচ একটু বেশি হলেও কবুতরের খাবারের প্রোটিন পার্সেন্টেজটা বেশি রাখবেন। সেক্ষেত্রে মল্টিংটা অনেক ভালোভাবে হবে, ফেদার কন্ডিশন অনেক ভালো থাকবে, বাচ্চার গ্রোথও অনেক ভালো থাকবে বাচ্চা যখন থাকবে। তো ওভারঅল এই ছিল প্রোটিনের আইটেম। এছাড়াও অন্যান্য আইটেমের মধ্যে আছে হচ্ছে তেল জাতীয় আইটেম। তো তেল বলতে আমরা সহজভাবে বোঝার জন্য বলতে পারি যেই সব শস্যদানা থেকে তেল উৎপাদন হয় সেগুলোই হচ্ছে তেল জাতীয় শস্য। এখন যেহেতু সামার সিজন মানে গরমের সিজন, এখন এই সময়ে সর্বোচ্চ যদি তেল পার্সেন্টেজ আমরা করি সেক্ষেত্রে 5%-এর বেশি না, অর্থাৎ 100 কেজি খাবার তৈরি করলে সেখানে আমরা সর্বোচ্চ 5 কেজি তেল জাতীয় আইটেম রাখবো। তবে এটা আরও কমানো সম্ভব, 2-3% দিলেও যথেষ্ট, অর্থাৎ 100 কেজিতে 2 থেকে 3 কেজি যথেষ্ট। আর যদি বাচ্চা থাকে বা ব্রিডিংয়ে থাকে কবুতর বা মল্টিংয়ে থাকে, আমি বারবার একই কথা বলতেছি, মল্টিংয়ের পরিচর্যা এবং ব্রিডিং টাইমের পরিচর্যা কিন্তু অলমোস্ট সেম। এই সময়ে বাচ্চার হচ্ছে কবুতরের প্রোটিন পার্সেন্টেজ এবং তেলের আইটেমটা কম্পারেটিভলি বাড়াইতে হয়। তো সেক্ষেত্রে আমরা সবচাইতে কম দামে যে তেলের আইটেমটা পাওয়া যায় সেটা হচ্ছে সরিষা। এখন সরিষার সিজন গেল গত কয়েকদিন আগে, এখনও কম বেশি চলতেছে গ্রামগঞ্জে। তো এই সময় যদি সরিষা কিনে রাখেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক অনেক কমে খাদ্য উপাদানগুলো কিনে রাখতে পারবেন, যার কারণে সারা বছর দেখা যায় যে একই রকম খরচে আপনি আপনার খাবারটা তৈরি করতে পারবেন। সিজনের সরিষা যদি কিনে রাখেন সর্বোচ্চ 80 টাকার মধ্যে শুকনা সরিষা পেয়ে যাবেন। আর এই সরিষা বা সরিষার বিকল্প হচ্ছে সূর্যমুখী, কুসুম, তিসি, চীনা, এগুলো যদি কিনেন
সেক্ষেত্রে সারা বছরই কিন্তু এগুলো 100 টাকার উপরে থাকে। তো আপনার এখানে কিন্তু কস্ট মিনিমাইজ করার জন্য 20 টাকার একটা গ্যাপ, 20-25 টাকার একটা গ্যাপ তৈরি হয়। তো এইভাবে যদি আপনি ক্যালকুলেটিভ ওয়েতে খাবারটা তৈরি করেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা অবশ্যই কমে আসবে। সেক্ষেত্রে যেটা বলতেছিলাম, ব্রিডিং টাইমে আপনি সরিষার পরিমাণটা একটু বেশি রাখতে পারেন, কারণ সরিষার দানাটা ছোট এবং কবুতরের খাওয়াতে এটা সহজ হয় বাচ্চাকে, এবং বাচ্চার গ্রোথ রেটটাও ভালো থাকবে। এছাড়া অন্যান্য তেলবীজ যা আছে সবই কম বেশি করে দিতে পারেন। আর খাদ্য খরচ কমানোর জন্য যেটা করবেন, কবুতর কম থাকুক বেশি থাকুক, চেষ্টা করবেন একসাথে বেশি খাবার কিনে নেওয়ার জন্য। অর্থাৎ যখন সিজনাল প্রোডাক্ট, যেমন হচ্ছে আপনার ভুট্টা, গম, ধান, এগুলো কিন্তু সিজন থাকে। সিজন ওয়াইজ ওই সময় যদি পরিমাণের চাইতে একটু বেশি কিনে রাখতে পারেন, অর্থাৎ আপনার যখন সারা বছরে ধরেন যে আপনার ধানের চাহিদা থাকে 5 মণ, আপনি এই 5 মণ ওই একটা সিজনে কিনে ভালো করে শুকিয়ে স্টোর করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেকটাই কমে আসবে। আবার ধরেন যে ভুট্টার সিজন আসতেছে, আগামী মাস থেকে কিন্তু ভুট্টা শুরু হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু চৈত্র বৈশাখ মাসে ভুট্টার আবাদটা সবচাইতে বেশি হয়। এই সময় হচ্ছে একদম পিক টাইম ভুট্টার জন্য। এই সময় যদি আপনি ভুট্টা কেনেন সর্বোচ্চ 20 টাকার মধ্যে, 20 থেকে 22 টাকার মধ্যে ভালো মানের ভুট্টা কিন্তু কিনতে পারবেন। ওইটা ভালো করে শুকিয়ে স্টোর করে রাখলে সারা বছর কিন্তু ব্যবহার করা যায়। সেক্ষেত্রে সারা বছরের শর্করার একটা ভালো উৎস আপনি কিনে রাখলেন, এবং ভুট্টাটা এমন সবচাইতে রিজনেবল আইটেম যেটা খাদ্য তালিকায় যদি রাখা যায় এবং কবুতরকে খাওয়ানোর অভ্যাস করা যায়, সেক্ষেত্রে খুব সহজেই খাবার খরচটা কমিয়ে আনা যায়। কারণ ভুট্টা ইন অ্যাভারেজ আপনি যে কোনো পিরিয়ডে দেখা যায় 25 টাকার আশেপাশে কেনা যায়, আর যখন দোকান থেকে কিনবেন বা অফ টাইমে কিনবেন তখন হয়তো 30-35 টাকার মধ্যে থাকে। যাই হোক, অন্যান্য যে খাদ্য উপাদানগুলো থাকে এর মধ্যে সবচাইতে কমের মধ্যে পাওয়া যায় হচ্ছে ভুট্টা। আর যেহেতু খাবারের মধ্যে শর্করা আইটেমটাই বেশি লাগে, 70 থেকে 75% পর্যন্ত শর্করা দেওয়া যায়, সেক্ষেত্রে ভুট্টার পরিমাণটা খাবারে বেশি দেওয়া যাবে। তবে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যদি কখনো বদ হজম হয় বা ডাইজেশন প্রবলেম দেখা যায় কবুতরে, সেক্ষেত্রে কিন্তু ভুট্টাটা টোটালি অফ করে দেবেন। আর ভুট্টা অবশ্যই ভালো করে শুকিয়ে তারপর পরিবেশন করবেন। ভুট্টাতে যদি ফাঙ্গাস থাকে সেক্ষেত্রে কিন্তু বদহজম বা হজমের যে সমস্যাগুলো, বমি করা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকে। এই ধরনের প্রবলেম দেখা মাত্রই ভুট্টাটা টোটালি অফ করে দেবেন, এবং ওই ভুট্টা ভালো করে রোদে শুকিয়ে পরবর্তীতে কবুতর যখন পরিপূর্ণ ফিট কন্ডিশনে থাকবে তখন ভুট্টাটা আবার পুনরায় দিতে পারেন। আর ধানের সিজনে ধান কিনে রাখলেন। এভাবে আমরা আমাদের কবুতরের খাদ্যের কস্টিংটা কমাতে পারি এবং অনুপাতটা ঠিক রাখতে পারি। আমি আবার বলতেছি, শর্করা আইটেম 70 থেকে 75% যথেষ্ট, প্রোটিন আইটেম অর্থাৎ ডাল জাতীয় শস্য 25 থেকে 30% যথেষ্ট, তেল জাতীয় আইটেম 3 থেকে 5%। এটা হচ্ছে ব্রিডিং কবুতরের জন্য সামার সিজনের খাবার। আবার এটাই শীতের সময় যদি করি সেক্ষেত্রে অবশ্যই তেল জাতীয় আইটেমটা পরিমাণে আবার বাড়িয়ে দিতে হবে, সেক্ষেত্রে আর একটু কমিয়ে দিতে হবে, এবং পাশাপাশি প্রোটিনটা বাড়বে, তেল জাতীয় আইটেমটাও বাড়বে। শীতের সময় তেল আইটেমটা সর্বোচ্চ 10% পর্যন্ত ব্যবহার করা যায়, এবং প্রোটিন আইটেম 25 থেকে 30% মোর দেন এনাফ। তো আজকের ভিডিওতে আশা করি আমি সামগ্রিকভাবে খাদ্য তৈরি করার জন্য একটা ছক করে দিলাম। এভাবেই করলে আপনি আপনার মতো করে রেশিও করে নিঃসন্দেহে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারবেন। এবং খাবার সম্বন্ধে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আপনারা কী সম্বন্ধে চান সেটাও কমেন্টে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।